হ্যালো এভরিওয়ান, আজকের আলোচনা ক্যান্সার ভ্যাকসিন নিয়ে। ক্যান্সারের টিকা কী এবং কিভাবে কাজ করে। আমি ডক্টর এমডি এস আজম, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কলেজ 3। আমি ডিটেলসে আলোচনা করেছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। আমরা দুদিন আগে একটা খুব ভালো নিউজ আমরা পেয়েছি, খবরের চ্যানেলে কিংবা সোশ্যাল মিডিয়ায় পেয়েছি যে রাশিয়া আমাদের ক্যান্সারের জন্য ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। এটা সত্যি যদি হয়ে থাকে তাহলে খুবই ভালো একটা উদ্যোগ এবং এর জন্য প্রচুর মানুষের জীবন রক্ষা হবে। তো আমরা আজকে ডিটেলসটা জানবো যে এই ভ্যাকসিন যেটা হচ্ছে, ভ্যাকসিনের কি নাম, যদি ভ্যাকসিন হয় সেটা আমাদের শরীরে গিয়ে কি এফেক্ট করে এবং কিভাবে সেটা কাজ করে এবং ক্যান্সারকে কিভাবে প্রতিরোধ করে। রাশিয়ার জেনারেল ডিরেক্টর অফ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টার, যার নাম হচ্ছে অ্যান্ড্রে কাপ্রিন, দুদিন আগে অ্যানাউন্স করেছে যে 2025 থেকে আমরা রাশিয়াতে ফ্রি অফ কস্ট ভ্যাকসিন সাপ্লাই করব, ক্যান্সারাস ভ্যাকসিন। তার জন্য প্রি ক্লিনিক্যাল টেস্ট হয়ে গেছে এবং ওরা প্রচুর একটা সাকসেস পেয়েছে এর জন্য। যে ভ্যাকসিনটা কথা বলছি, সে ভ্যাকসিনের নাম ওরা দিয়েছে mRNA ভ্যাকসিন, যার ফুল ফর্মটা হচ্ছে মেসেঞ্জার অফ রাইবো নিউক্লিও অ্যাসিড ভ্যাকসিন এগেনস্ট ক্যান্সার। এটা কি এরা কি করে কাজ করবে ওরা বলছে, ওদের যেটা সিস্টেম ওরা যেটা বলছে, অ্যাকর্ডিং টু রাশিয়ার টাস নিউ এজেন্সি, যেটা ভ্যাকসিনটা নর্মালি কি হয়, কিভাবে কাজ করে আমাদের শরীরে, যে যখন ভ্যাকসিনটা দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, ভ্যাকসিনের পরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, যে অ্যান্টিবডিটা ক্যান্সারাস সেলের অ্যান্টিজেনকে চিনতে পারবে এবং সেটাকে গিয়ে ধ্বংস করে। এবং এতে কি হয়, ক্যান্সারাস সেলটা উইদাউট আদার কোনো সেলকে অ্যাটাক না করে শুধু ক্যান্সারাস সেলকে অ্যাটাক করবে এবং সেটাকে ডিস্ট্রয় করবে। তার সাথে সাথে যেসব ক্যান্সার মেটাস্টাডিস হয়, মানে ছড়িয়ে পড়ে, সেগুলোকে ছড়িয়ে পড়তে দেবে না। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্টর, যে ভ্যাকসিনের মেন ফাংশন আর কি। তো আমরা ভ্যাকসিন সম্বন্ধে তো জানবোই, তার আগে একটু জানি যে ক্যান্সারটা কি। ক্যান্সার, যে আমাদের এত বেশি ক্যান্সার নামে আমরা শুনছি, প্রচুর ক্যান্সার কি এবং কোন কোন ক্যান্সার আমাদের বেশি ইম্পর্টেন্ট, তো এগুলো একটু আমরা আজকে জানবো যে ক্যান্সারটা কি। ক্যান্সারটা হচ্ছে একটা লার্জ গ্রুপ অফ ডিজিজ এবং একটার মধ্যে থাকে এবং এটা নর্মাল সেলটা ক্যান্সারাস সেলে পরিণত হয়। আমাদের নর্মাল সেল একটা নির্দিষ্ট পরিমাণে বাড়ন্ত, একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের ডেভেলপিং হয় এবং প্রসেসটা নির্দিষ্ট পরিমাণে হয়, কিন্তু ক্যান্সার সেলটা ইরেগুলারই হয়, খুব তাড়াতাড়ি হয়তো বড় হয়ে গেল, একটা বড় হওয়ার জন্য টিউমার আকৃতি হয়। তো এটাকে আমরা নর্মালি ক্যান্সার বলবো এবং এটা খুবই মাল্টিপ্লাই এবং স্প্রেড করে যায়, বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় স্প্রেড করে প্রচুর। আমরা ইন জেনারেল যদি জানি, বিশ্বের মধ্যে প্রায় 2 কোটিরও বেশি লোক ক্যান্সারাসে ভুগছে এবং আমাদের ভারতবর্ষে যে স্ট্যাটিস্টিক্স বলছে 20 লাখ থেকে 25 লাখ পার্সন কিন্তু ক্যান্সারাস প্রবলেমের জন্য ভুগে। টাইপ অফ ক্যান্সারটা কি হয়, একটা সলিড ক্যান্সার হতে পারে, একটা ব্লাড ক্যান্সার হতে পারে, একটা মিক্সড ক্যান্সার হতে পারে। সলিড ক্যান্সারটা 90 থেকে 95% কমন। এটা মোস্টলি কি হয়, এপিথেলিয়াল সেলে ক্যান্সারটা হয় এবং দেখা যায় স্কিনে, ব্রেস্ট, তার সঙ্গে কোলন, লাংস, এই ধরনের প্রবলেমের জন্য এপিথেলিয়াল সেলে ক্যান্সারটা হয়। সার্কোমাটা কি, একটা বোন এবং কানেকটিভ টিস্যুতে যদি ক্যান্সার, সেটাকে সার্কোমা বলা হয়। ব্লাড ক্যান্সারটা কি, ব্লাড ক্যান্সারটা আমাদের শরীরের ব্লাড এবং লিম্ফ্যাটিক সিস্টেমে অ্যাটাক করে, যেমন লিউকেমিয়া, লিম্ফোমা, মাল্টিপল মায়োমা, এটা হতে পারে। মিক্সডটা কি, ক্যান্সার ইনভলভ 2 ক্লাসিফিকেশন, দুটো টাইপই হতে প্রেজেন্ট থাকে, তার জন্যই সেটাকে মিক্সড কার্সিনোমা বলবো আমরা। এবার আমরা জানবো কি কি ক্যান্সার আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি কমন। সব থেকে মহিলাদের ক্ষেত্রে সব থেকে বেশি কমন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার, দেন ইউট্রাইন ক্যান্সার এবং সার্ভিক্সের ক্যান্সার সব থেকে মোস্টলি কমন মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে সব থেকে বেশি কমন লাং ক্যান্সার, সব থেকে বেশি প্রোস্টেটিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার এবং ব্লাড ক্যান্সার। এইগুলো ক্যান্সার সব থেকে মোস্টলি কমন ইন কেস অফ মেল এবং ফিমেল বোথ আর কি। কজেশনটা কি আমরা বলবো, কজেশনটা যেটা হচ্ছে একটা কমপ্লিটলি জেনেটিক ফ্যাক্টর এটা ক্রিয়েট করে ক্যান্সারের জন্য। এটা ইডিওপ্যাথিক বলা যায়, এর কোনো স্পেশাল কোনো কজেশন কিছু নেই। তবে হ্যাঁ, কিছু রিস্ক ফ্যাক্টর আমাদের ক্ষেত্রে আছে, যেটার জন্য যেটা আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি যে ক্যান্সার হওয়ার পেছনে অনেকটা ফ্যাক্টর ক্রিয়েট করে। যেমন রিস্ক ফ্যাক্টরের মধ্যে ফ্যামিলি হিস্ট্রি একটা বিশাল রিস্ক ফ্যাক্টর। যদি ফ্যামিলিতে কারো ক্যান্সার থাকে, প্যারেন্টস হোক কিংবা গ্র্যান্ড প্যারেন্টস হোক, যাদের ক্ষেত্রে যদি থাকে, তার পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার চান্সটা বেশি থাকে। স্মোকিং যারা করে, স্পেশালি সিগারেট, তার সঙ্গে বিড়ি, এই ধরনের ক্যান্সার, এরা এইসব যারা করে তাদেরকে ইসোফেজিয়াল, প্যানক্রিয়াটিক, ওরাল ক্যান্সার এবং সমস্ত ক্যান্সারই হওয়ার চান্সটা বেশি থাকে।
এনভায়রনমেন্টাল ফ্যাক্টর একটা অবশ্যই ইম্পর্টেন্ট, যেমন আমাদের এনভায়রনমেন্টে প্রচুর টক্সিন থাকে, যেমন যারা কাজ করে অ্যাসবেস্টোসিস, পেস্টিসের কিছু কিছু যারা ওয়ার্ক থাকে সেই তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা বেশি থাকে। ম্যালনিউট্রিশন অলসো ফ্যাক্টর, হাই ফ্যাট হাই সুগার জাতীয় ফুড যদি খায় তাদের ক্ষেত্রে প্রচুর ক্যান্সার হওয়ার চান্সটা প্রচুর থাকে। হরমোনাল থেরাপি যারা করে স্পেশালি ফিমেলরা, কখন যখন মেনোপজের পরে অনেক সময় হরমোনাল থেরাপি করে যে পিরিয়ডস হওয়ার জন্য, তাদের ক্ষেত্রে একটা ব্রেস্ট ক্যান্সার বা ইউট্রাইন ক্যান্সার হওয়ার চান্সটা বেশি থাকে। রেডিয়েশন একটা ইম্পর্টেন্ট, আলট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য স্কিন ক্যান্সার হওয়ার চান্সটা বেশি থাকে। তো এগুলো একটা রিস্ক ফ্যাক্টর থাকে ক্যান্সারের জন্য, এগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে অনেকটা চান্স কম থাকবে ক্যান্সার হওয়ার। সিমটম কি কি থাকতে পারে ক্যান্সারের, সিমটম কি কি হয়? ফার্স্ট অফ অল পেশেন্ট একটা যে হিস্ট্রি দেবে তার ফ্যাটিক, একটা দুর্বলতা, প্রচুর পরিমাণে দুর্বল, ফিভার মোস্টলি অ্যাট নাইট, অনেক কারণে হতে পারে নাইট ফিভার, শুধু নাইট ফিভার থেকে ক্যান্সার ভাবলে হবে না, অ্যাসোসিয়েটেড আরো অনেক সমস্যা দেবে, কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে নাইট ফিভার একটা থাকে, একটা লস অফ অ্যাপেটাইট একটা থাকে, নাইট সোয়েট থাকে, যেটা নাইট সোয়েটস এবং তার সাথে ফিভার মোস্ট কমনলি টিউবারকুলোসিসের ক্ষেত্রেও দেখতে পাই আমরা। পারসিস্টেন্ট একটা পেন থাকে, স্কিন চেঞ্জ হয়, পার্টিকুলারলি বিভিন্ন নতুন নতুন মোল মতো তৈরি হয়। আর তারপরে কি আনএক্সপেক্টেড ওয়েট লস, প্রচুর হারে ওয়েট লস করে, মাসের মধ্যে 5 কেজি ওজন কমে গেছে, এরকম আমাদের পেশেন্ট হিস্ট্রি বলে। তার সাথে কি পায়খানার মধ্যে ব্লাড আসে এবং পেচ্ছাপের মধ্যে ব্লাড আসতে পারে, ইভেন ব্লাড ভমিটিং আসতে পারে, এই প্রবলেমগুলো হয়। এবং কি তার কাফের মধ্যেও কিন্তু ব্লাড আসতে পারে। তো এই ধরনের সিমটম আমাদের ক্ষেত্রে পেশেন্টটা নিয়ে আসে। এই ধরনের সিমটম যদি নিয়ে আসে তাহলে আমরা অবশ্যই সাসপেক্ট করতে পারি যেটা মেবি ক্যান্সারাস হতে পারে। তার জন্য ইনভেস্টিগেশন কিছু আছে, ইনভেস্টিগেশন যদি আমি করি তাহলে অনেকটা কনফার্ম আমি হয়ে যাব যে ক্যান্সারাস হয়েছে কিনা। প্রথম যেটা ইনভেস্টিগেশন, যে ডায়াগনোসিস আমাদের করার প্রয়োজন, একটা ব্লাড টেস্ট করব, একটা কমপ্লিট সিবিসি ব্লাড টেস্ট করব আমি, ব্লাড প্রোটিন টেস্ট একটা বা টিউমার মেকার টেস্ট আমি এটা করলে কিন্তু অনেকটা কনফার্ম হবো যে এটা কোন দিকে যাচ্ছে, ব্লাড ক্যান্সার আমি কিন্তু ইজিলি ধরতে পারবো। তারপরে কি যদি মনে হয় যে কোনো একটা জায়গায় টিউমার হয়েছে তাহলে তার জন্য একটা সিটি স্ক্যান কিংবা এমআরআই কিংবা আল্ট্রাসাউন্ড করলে কিন্তু আমি আরো কনফার্ম হয়ে যাব। তারপরে যদি মনে হয় যে সিটি স্ক্যান আল্ট্রাসাউন্ড করে আমি কনফার্ম হতে পারছি না, তার জন্য বায়োপসি আমি করতে পারি, নিডল দিয়ে সেখান থেকে একটা টিস্যু বার করে আমি বায়োপসি করলেও কিন্তু 100% কনফার্ম বলতে পারবো যেটা ক্যান্সারাস কিনা। তো এগুলো ইনভেস্টিগেশন যদি আমরা করি তাহলে ক্যান্সারাসটা অবশ্যই ধরতে পারবো। এবার আমরা রিস্ক ফ্যাক্টরটা বললাম। এবার যেটা ফার্স্টলি আমি আলোচনা করলাম ট্রিটমেন্টের ব্যাপারটা। ট্রিটমেন্ট অবশ্যই যেটা ইম্পর্টেন্ট, যে আমাদের যদি সিরিয়াস থাকে তাহলে অবশ্যই একটা কেমোথেরাপি তো ডেফিনেটলি, রেডিয়েশন, তার সাথে ইমিউনোথেরাপি, আরো অনেক হরমোনাল কিছু থেরাপি অবশ্যই প্রয়োজন হয়। লাস্টে বোন ম্যারো ট্রান্সপ্লান্টও প্রয়োজন হয়, রিপ্লেস ড্যামেজ ব্লাড স্টেম সেল, হেলদি যারা হেলদি তাদের থেকে বাড়ির বোন ম্যারো টেস্ট রিপ্লেস করেও কিন্তু পেশেন্ট অনেকটা বেটার থাকে। তবে যদি ভ্যাকসিন আবিষ্কার রাশিয়া করে ফেলে তাহলে আমরাও গর্বিত হব যে আমাদের দেশও খুব তাড়াতাড়ি, ইন্ডিয়াও খুব তাড়াতাড়ি আশা করছি ক্যান্সারাস ভ্যাকসিন আবিষ্কার করবে। যদি আবিষ্কার যেখানে হোক না কেন আমরা এটা কনফার্ম বলতে পারবো যে প্রচুর রোগী ক্যান্সার থেকে মুক্তি পাবো আমরা। এবং শুধু নয়, অনেক এটা যে প্রচুর পরিমাণে আমাদের ওয়ার্ল্ডে কিংবা দেশে হচ্ছে সেটা থেকে অবশ্যই রেহাই পাওয়া যাবে। তো আমরা অবশ্যই অপেক্ষায় রইলাম যে জানুয়ারি মাস থেকে ওরা, রাশিয়া গভর্নমেন্ট বলছে যে জানুয়ারি মাস থেকে ওরা ফ্রি ট্রায়াল দেবে। আমরা অবশ্যই দেখবো তার এফেক্ট কি আসছে, তার রেজাল্ট কি আসছে, কতটা এফেক্ট ওরা ক্লিনিক্যাল ট্রায়াল করলো, পেশেন্টের উপর লাস্টে ট্রাই কি সাকসেসফুল কতটা আসছে আমরা অবশ্যই দেখতে পাবো। তো আপাতত এটুকুই আজকে বললাম, আবার নেক্সটে কোনো একটা ভালো টপিকস নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে শুভরাত্রি।